দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। লাইফ মানে জীবন, বিউটি মানে সৌন্দর্য। জীবন এবং সৌন্দর্য নিয়ে আমাদের এই আয়োজন, এবং জীবনের সাথে সৌন্দর্যটা কিভাবে রিলেটেড সেটাই কিন্তু আমরা এখানে আলাপ করি। এবং সেই আলাপ করবার জন্য আমরা বিভিন্ন ক্যাটাগরির অথবা বিভিন্ন জনরার সেক্টরের গেস্ট নিয়ে আসি আমাদের মাঝে, যেন একটু ভেরিয়াস বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। আর যেহেতু এখন ফেস্টিভ সিজন চলছে, এই সময়টাকে আমরা বেশ উৎসবের সময় ধরে থাকি। উৎসব মানেই কিন্তু বাঙালিদের জন্য খাওয়া দাওয়া সাজগোজের থেকেও আরো বড় যে বিষয়টা অনেক বেশি ইম্প্যাক্টফুল, সেটা হচ্ছে গান। গান ছাড়া তো আসলে আমরা ভাবতেই পারি না। আমাদের যে কোনো আনন্দ উৎসব অথবা কষ্ট সবকিছুতেই কিন্তু গানটা বেশ আমাদের সঙ্গে জড়িত। বুঝতে পারছেন হয়তো, বা যেহেতু গান নিয়ে কথা বলছি, আমরা একজন সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি এই ফেস্টিভ সিজনে আমাদেরকে বেশ ধামাকাদার একটা গান উপহার দিয়েছেন এবং বেশ ট্রেন্ডিং তার গানটা এখন চলছে। সেই সাথে আমার কিন্তু খুব প্রিয় একজন শিল্পী তিনি, প্রিয় শিল্পী, প্রিয় মানুষ বলবো। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমাদের সকলের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপাকে। কেমন আছেন লুইপা আপু? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? বেশ ভালো আছি, এবং বলছিলাম তো যে প্রিয় মানুষজন, পরিচিত মানুষজন পেলে আরো ভালো লাগার বিষয়টা বেড়ে যায়। আমরা আসলে আমার মনে হয় যে দুজনই দুজনের অনেক প্রিয় মানুষ। হয়তো বা অনেক বেশি দেখা হয় না, কথা হয় না, বাট ওই যে সেই সম্পর্কটা বা ওই যে একটা টানের জায়গা, সেটা কিন্তু সবসময় রয়ে যায়। প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি চুরি ছামছামের জন্য। এই পর্যন্ত আমরা জানি যে এক মাসে চুরি ছামছাম অলমোস্ট 11 মিলিয়নের চলে এসেছে, এবং 11 মিলিয়নও ক্রস করবে বেশ শীঘ্রই, আমরা সেটাই আশা করছি। সো চুরি ছামছাম আপনার এই ক্যারিয়ারে যদি আমরা ধরি, আমরা আপনাকে আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, মানে আমরা কিন্তু আপনাকে আমাদের মেলোডিয়াস কুইন বলি। আমাদের এখন ইন্ডাস্ট্রিতে, সঙ্গীত ইন্ডাস্ট্রিতে মেলোডিয়াস কুইন বলি আমরা লুইপা আপুকে। সেই জায়গা থেকে আপনি সবগুলো গানই অনেক ভালোবাসা পেয়েছে দর্শকদের, শ্রোতাদের। তার মধ্যে যেগুলো ধামাকাদার গান আপনি দিয়েছেন স্টেজের জন্য অথবা উৎসবের জন্য, 3টা গানই কিন্তু পরপর বেশ সাড়া পেয়েছে, এবং সর্বশেষ চুরি ছামছাম। আচ্ছা, অনেক দিনের একটা ব্রেক নিয়ে একটা মৌলিক গান এসেছে এবং বেশ ধামাকাদার একটা গান এসেছে এবং বেশ ফেস্টিভ্যাল একটা ভাইব নিয়ে এসেছে। চুরি ছামছামের প্ল্যানিংটা একটু জানতে চাই। কি চিন্তা করে শুরু করেছিলেন, কিভাবে এগিয়েছেন, এবং এই যে সবার ভালোবাসা কিভাবে নিচ্ছেন? চুরি ছামছাম রিলিজটা আসলে যেটা আপনি বলছেন এটাই গল্প, যে যখন আমি দেখলাম যে একটা ওয়েডিং সিজন আসছে সামনে, তো বিয়েতে তো দেখা যায় যে কনে পক্ষ বর পক্ষের যারা মেয়েরা থাকে তারা একটু ডান্স করে। আমরা তখন হিন্দি গানটা বেছে নেই, 90s এর যে হিন্দি গানগুলো আছে, বলিউড নাম্বারস গুলো আছে, ওগুলো আমরা বেছে নেই। কিন্তু আছে যে আমাদের দেশে আসলে বিয়েতে বাজানোর মতো তেমন কোনো গান নেই। তখন আমার মনে হলো যে আমার চুরি ছামছাম গানটা তো একটু ওই ভাইবেরই গান, 90s এর বলিউড ভাইবেরই গান। তো এই গানটা যদি এখন রিলিজ করি, আমার মনে হয় বিয়ে বাড়িতে এই গানটা বাজবে। তো এই গানটা নিয়েই কাজ করলাম, এবং এই গানটা রিলিজ হওয়ার পরে আমি দেখলাম যে আমি এইবার আমরা যেটাকে সিজন বলি, আমাদের শো এর সিজন, তো শো কনসার্ট যখন করলাম আমি দেখলাম বেশিরভাগ প্রোগ্রামস কিন্তু আমি ওয়েডিং প্রোগ্রাম করেছি এবার। এবং ওই যে বিয়ে বাড়িতে গিয়ে যে কোনে পক্ষ বর পক্ষ এসে সবাই মিলে চুরি ছামছাম গান রিকোয়েস্ট করছে, নাচছে, এটা আসলে আমাকে অন্যরকম একটা ভালো লাগা দিচ্ছে। অবশ্যই তাই। আচ্ছা, এরপরে চুরি ছামছামের যে ট্রেন্ডিংটা, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু কোন নির্দিষ্ট গান থেকে আপনি ইন্সপায়ার হয়েছেন কিনা, অথবা চুরি ছামছামের জন্য আপনার আলাদা কোনো প্ল্যানিং ছিল কিনা, কতদিন ভেবেছেন? অনেকে অনেক গানের সাথে মেলাতে পারে চুরি ছামছাম। গানের নামগুলো এখন আমি না বলি, কারণ সবাই, আমি কমেন্টগুলো কিন্তু সবগুলো আমি নিজে পড়ি এবং নিজেই রিপ্লাই করি। সো কমেন্টে আমি দেখেছি অনেকে অনেক গানের সাথে মিলিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকটা গানের সাথে আমি মিল রাখার চেষ্টা করেছি, সো দ্যাট আমাদেরকে আসলে অন্য দেশের গানের প্রতি না ঝুঁকে পড়ে আমরা যেন আমাদের গানগুলো ইউজ করতে পারি, আমাদের গানে যেন নাচতে পারি, সেটাই আমার চেষ্টা ছিল। আর এই গানটা শুরু যেটা হয়েছিল সেটা আমি বলবো যে আমাদের সবার প্রিয় জুয়েল মোর্শেদ ভাই, উনি আমাকে পরিচয় করান তানভীর, আবির, রাকিব ওদের সাথে। তানভীর, আবির হচ্ছে ওরা তাণ্ডবের যেটা টাইটেল ট্র্যাকটা সেটা ওদের করা, এবং ওদেরকে ফার্স্টে যখন ওদের সাথে আমি মিট আপ করলাম, তখন আমার কাছে ওদের কাজগুলো শুনে আমার মনে হয়েছে এখনকার প্রজন্মের যারা অডিয়েন্স, জেনজি বলে আমরা যাদেরকে, সেই অডিয়েন্সদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট গান ওরা বানাতে পারে। তখন আমি বললাম যে আচ্ছা, আমার সাথে যখন আমার কোনো বন্ধুর দেখা হয় তখন, বা আমার সমবয়সী কারো দেখা হয়, তারা আমাকে এসে বলে আমার আম্মু আপনার গান অনেক পছন্দ করে, আমার আব্বু তোমার গান অনেক পছন্দ করে। সো আমি দেখলাম
দেখলাম যে আমার অডিয়েন্স আসলে ওই লেভেলের, যেহেতু একটু আপনি সিনিয়র্স melodious গান গান একটু। হ্যাঁ, আর একটু আমি ফিল্মি গান গেতে পছন্দ করি, পুরোনো দিনের গান গেতে পছন্দ করি। একটা সময় আমার মনে হলো যে এখন যারা গান শুনছে ওদের জন্য তো আসলে আমার কিছু একটা প্রডিউস করে রাখা অবশ্যই। উচিত। তখন তানভীরকে আমি বললাম যে তাহলে একটা গান বানাও যে গানটা এখনকার অডিয়েন্স পছন্দ করবে, ট্রেন্ডি ভাইবের একটা গান বানাও। সো চুড়ি ছামছাম রেডি হলো, তারপর রাকিব সেটার মিউজিক ভিডিও করলো, চমক থাকলো মিউজিক ভিডিওতে, সবকিছু মিলিয়ে আসলে হয়ে গেল। চমককে নিয়ে মানে আপনার গানে আমরা কিন্তু এর আগেও দেখেছি আপনার যেই মৌলিক গানগুলো বের হয়েছে সেখানে মডেল সিলেকশনটা অফকোর্স পুরো একটা টিমই বেশ সিলেক্টিভ থাকে, কিন্তু মডেল সিলেকশনটা কিন্তু বেশ প্রপার থাকে। সো আপনার কাছে কেন মনে হলো যে এই গানটার জন্য, এই গানটার সাথে আসলে চমক বেশ ভালো করেছে, এবং মনে হচ্ছিল যে এই গানটা আসলে চমকের জন্যই, চমক আসলে এই গানটার জন্য, কিন্তু আপনার মাথায় আসলে কি এসেছিল? আমি কিন্তু সবসময় আসলে আমার মৌলিক গান যেগুলো আছে সফট নাম্বারের পাশাপাশি একটু মেলোডিয়াস গানের পাশাপাশি আমি চেষ্টা করেছি ফিল্মি ভাইবের গান করার জন্য, কারণ আমার ফিল্মে একটু কম গান গাওয়া হয়েছে। তো প্রথমে যখন জেন্টলম্যান করলাম, ওইটা আকাশ সেন করলো, প্রিয় চট্টোপাধ্যায় করলো, তখন ওই সময় সিয়াম খুব ভালো কাজ করছিল, সো আমরা সিয়ামকে অফার করলাম, সিয়াম কাজ করলো। এরপর রঙ্গিলা হাওয়াতে রোশন কাজ করলো। এবার যখন এই গানটা খুব গার্লি একটা গান, চুড়ি ছামছাম, তখন আমার কাছে মনে হলো যে যেহেতু আমরা অডিয়েন্সের ব্যাপারে খুব সিলেক্টিভ হয়েছি, যে এখন জেনজি যারা আছে ওরা যেন গানটা পছন্দ করে, তো আমাকে মডেলও এমন রাখতে হবে যে যারা এই প্রজন্মের মানুষের জন্য যারা আছে তাদেরকে নিয়ে কাজ করে, তাদেরকে ইনফ্লুয়েন্স করে, তাদেরকে ইন্সপায়ার করে। সো ইনফ্লুয়েন্সারদের মধ্যে আমি আসলে খুঁজছিলাম, দেখলাম যে চমক এখন বাংলাদেশকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, আমার ওর ওই কন্টেন্টগুলো খুব ভালো লেগে যায়। এবং যখন রাকিব আমাকে প্রপোজাল পাঠায় যে আমরা চমককে নিতে চাই এই কাজে, তখন একবারেই আর কোনো জিজ্ঞাসা না করে আমিও রাজি হয়ে যাই যে হ্যাঁ, ব্যাচেবল একদম মিলে গেছে। হ্যাঁ, চমক আপুর কিন্তু এখন যে কন্টেন্ট গুলো হচ্ছে সেগুলো নিয়েও যদি কথা বলি, একেবারে আমাদের ট্রেডিশন গুলো তুলে ধরছে এবং মনে হচ্ছে যে যাচ্ছে, মানে আমাদের ট্রেডিশনের সঙ্গে যাচ্ছে। সো সেখান থেকে যেহেতু চুরি বাই ফেস্টিভটাও আমাদের ট্রেডিশনের একটা পার্ট, বেশ সুন্দরভাবে এবং সে বেশ ভালোও করেছে, সবার কাছ থেকে বেশ ভালোবাসাও পাচ্ছে। আচ্ছা, মৌলিক গানগুলোতে আমরা বেশ আগে থেকেই লক্ষ্য করছি যে সামহাও আপনি থাকেন, নিজের একটা অ্যাপিয়ারেন্স থাকে, এবং অফকোর্স সিঙ্গার যদি আসলে অনেক সুন্দর হয় তাহলে তো সে মডেলিং এর কাজটাও করতে পারে সেই সাথে। কিন্তু স্পেশালি এই যে আইটেম সং যদি আমরা বলি বা একটু ফাস্ট বিটের গান যদি আমরা বলি, জেন্টলম্যান থেকে শুরু করে কিন্তু চুরি ছামছাম পর্যন্ত আপনার অ্যাপিয়ারেন্সও সেখানে আছে। এটার জন্য কি কেউ অনুপ্রাণিত করে, নাকি মনে হয় যে না ঠিক আছে আমি একটু থাকি সো দ্যাট আমি এটা পুরোপুরি আমার ফিলিংসটা এই গানটার মধ্যে আমি তুলে ধরতে পারি? শুরু থেকে আমি যে গানগুলোতে অ্যাপিয়ার করেছি আসলে আমার ডিরেক্টরসরা আমাকে ইন্সপায়ার করেছে যে আপনি থাকলে দেখা যাবে যে আপনি যে গানটাকে যেভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবেন, আপনি এটাকে পোর্ট্রে করতে পারবেন যে এটা আপনার গান, মানুষও জানবে যে গানটা আপনার। কারণ এখন তো সবার হাতে ডিভাইস, সো আমরা একটু মানে শুনবার পাশাপাশি আমরা দেখতেও পছন্দ করি, মানুষ দেখে জানবে যে এটা আপনি, এই মানুষটাই লুই পায়, এই মানুষটাই গান গাচ্ছে। সো ওই জিনিসটা আমার বারবার মনে হয় যে আমার মিউজিক ভিডিওগুলোতে যেন আমি একটা লিপ পার্ট হলেও আমি থাকি। যেরকম বাদলের গান একটা সফট নাম্বার, ওখানেও কিন্তু আমি ছিলাম, আমি অ্যাক্ট করেছি। আর পাশাপাশি যেহেতু আমি ছোটবেলা থেকে নাচ গান অভিনয় সবই করেছি, কিন্তু অনেকে আমার মনে হয় যে অনেকেই জানে না যে আপনি বেশ ভালো নাচ শিখেছেন, মানে শিখে আপনি করছেন। অনেকে বলে যে এত সুন্দর গান গাবার, এত সুন্দর নাচেও। আমি ছোটবেলায় ভারতনাট্যম শিখেছি, তখন আমি সব সময় নাচের কম্পিটিশনে ফার্স্ট হয়ে যেতাম। তো আব্বু বলেছিলেন একটা করো, তো এটা তো আমি এর আগেও অনেকবারই প্রোগ্রামে বলেছি, আপনার প্রোগ্রামেই বলেছি, কিন্তু বড় হয়ে না আমার মাঝে মাঝে মনে হয় যে আমার ওই কাজগুলো তো আমি জানি, ওগুলো যদি টুকটাক গানের সাথে রিলেটেড হয় তাহলে কেন না। সো আমি ওগুলো আসলে আমার মিউজিক ভিডিওতেই টুকটুক করে একটু ইনক্লুড করার চেষ্টা করি, একদম প্রফেশনাল না হোক বাট প্র্যাকটিসটা থাকুক, এই প্রয়াসটা। আচ্ছা, চুরি ছামছাম নিয়ে এত কথা বলছি, অনেকে দেখেছিও, এবং এটা তো একদম এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, টিকটক সব জায়গায় ট্রেন্ডিং। আমরা একটু চুরি ছামছাম গানটা দু লাইন আপনার কাছ থেকে শুনতে চাই। এই সারা জামানা খুঁজে দে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়ার, টেকে থাকে না এই মন বেপানা, শুধু বারে বারে করে তোর আবদার, নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি একে পাগল মায়া, চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। চুরি আজকে আপনার হাতে। এক্স্যাক্টলি, আজকে চুরি আপনার হাতে নেই, চুরি আমি তাই ভাবলাম যে
সবাই আসলে চুড়ি পরে এত সুন্দর রিলস করছে, সবাই চুড়ি পরছে এবং চুড়ি পরে পোস্ট দিচ্ছে এই গানটার সাথে রিলেট করার জন্য। আমি আর কিছু না পারি, অ্যাট লিস্ট আমার কন্ট্রিবিউশন চুড়িতে আমার কন্ট্রিবিউশন তো থাকুক। আচ্ছা, সো ছোটবেলা থেকেই জানি যে গানের সাথে প্র্যাকটিস করে এর সাথে আরো অনেক কিছু করা হয়েছে, কিন্তু কখন বুঝতে পারলেন সঙ্গীত শিল্পী হবেন? সঙ্গীত শিল্পী হব এটা আসলে আমি কখনোই প্ল্যান করিনি। আমি কখনো ইনফ্যাক্ট যে ক্যারিয়ার হিসেবে যে আমি গানটাকে নিয়ে সামনে এগোবো এটা আমি আসলে কখনো ভাবিনি। ভেবেছিলাম হয়তোবা অন্য কোনো জব করতে হবে আমাকে, বা সবাই যেটা করে বড় হয়ে সবার যেরকম ইচ্ছে থাকে, বাট স্পেসিফিক কোনো প্ল্যান ছিল না যে বড় হয়ে আমি এটাই হব। একটা সময় আসলে যে ছোটবেলায় আম্মু আমাকে শিশু একাডেমিতে নিয়ে যেতেন স্কুলে যাওয়ার আগেও, কারণ হচ্ছে তখন আমরা মা আমি ঘুরে বেড়াতে খুব পছন্দ করতাম। সো কোথায় আর ঘুরবো, টোটো কোম্পানির ম্যানেজার হয়ে তা না ঘুরে আমার মা আমাকে শিশু একাডেমিতে ভর্তি করলেন। ওখানে আমার মায়েরও কিছু ফ্রেন্ড হলো, আমারও কিছু ফ্রেন্ড হলো, আর দুপুরবেলা ভাত খেয়ে ভাত ঘুম না দিয়ে একটু ঘুরে বেড়ালাম, এই আর কি। মানে এক ঢিলে কয়েকটা পাখি মারা হয়েছে। তো বড় হওয়ার পরে আমার বিয়ে হলো, আমার রিয়েলিটি শো হলো ফার্স্টে। তো তখন তো আমি সেরা কণ্ঠে চলে এলাম টপ ফাইনালিস্ট হিসেবে। বাট তারপরও যখন আমার বিয়ে হলো, আমার হাজবেন্ড মিউজিশিয়ান, এখন সে আমাকে বললো যে তুমি তো এই গানটাকে প্রফেশনালি নিয়ে এটাতে এগোতে পারো। তখন আমি চিন্তা করলাম আসলেই তো এটা অনেক এন্টারটেইনিং একটা প্রফেশন, এবং আমরা হাজবেন্ড ওয়াইফ একই প্রফেশনে থাকবো, আমাদের পার্সোনাল লাইফ আমাদের ক্যারিয়ার সবকিছু একই হবে, আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালোই। এটা তো ভালো একটা অপশন আমার জন্য। আর দেখা যাবে আমি 9 to 5 কোনো জব করতেও পারবো না, কারণ আমি কাউকে বস রাখতে পারবো না, আমি তো নিজেই বসই। রাইট। হ্যাঁ, তো এটা একটা সময় আমার মনে হলো যে ঠিক আছে তাহলে গানটাই করি, যেহেতু মানুষ এত ভালোবাসছে, ফিডব্যাক দিচ্ছে, এই তো এইভাবে আস্তে আস্তে। এবং লাইফ পার্টনারের কাছ থেকে ইন্সপিরেশনটাও কিন্তু একটা ডিফারেন্ট ইয়ে দিয়ে কাজ করে না? তো যেহেতু দুইজনই সঙ্গীত জগতের সঙ্গে আছেন, নিশ্চয়ই দুজন দুজনকে বেশ আপলিফট করেন, কিন্তু কে আসলে কাকে বেশি সাপোর্ট করে? আমার তো মনে হয় আমি একটু বেশি ব্লেসড, আমি একটু বেশি সাপোর্টেড বাই হিম। তার কারণ হচ্ছে এই যে আমি গান গাচ্ছি, আমি খুব অলস প্রকৃতির একজন মানুষ, এবং আমাকে যদি পিছন থেকে কেউ পুশ আপ না করে যে তুমি ভালো এই কাজটা করো, এটা করলে তোমার জন্য ভালো হবে, একটু সাজেস্ট না করে, ইনফ্যাক্ট আমি যে একটা লাইভে গিয়ে বা একটা কনসার্টে গিয়ে গান গাবো, প্রথমে আমি কি গানটা গাবো এই গানটাও আমি তাকে জিজ্ঞেস করি যে আমি কি গাবো এখন। তো এই যে একটা তালিকা করে দেয়া, আমাকে নিয়ে ভাবা আমার পারফরমেন্সটা কি হবে, সবকিছু সাজিয়ে দেয়া, এই ব্রেইনস্টর্মিংটার জায়গাতে আমি একেবারেই জিরো, এবং সে আমাকে বরাবরই কিন্তু নিজের চেয়ে আমার চিন্তাটা বেশি করে। আলমগীর ভাই জিনিসগুলো ঠিক করে দেয় দেখি আপনি মোটামুটি রিল্যাক্স থাকেন যে ঠিক আছে আমার তো আসলে এত চিন্তা করতে হবে না, ছেড়ে দিয়ে বসে থাকি আমি। রাইট। তো এই জায়গা থেকে অবশ্যই আপনারা অনেক বেশি ব্লেসড। আচ্ছা, কখনো কি এমন হয় যে দাম্পত্য জীবনে কলহ থাকে, আমরা সেটা জানি, হয়তো টুকটাক তো হবে, যদিও আমার কাছে সবারই লাগে যে আপনারা এত সুইট, আপনাদের মধ্যে ঠিক কতটুকু হয়, কিন্তু কখনো এমন হয়েছে যে শো আছে বা ইউ নিড হিজ হেল্প, কিন্তু ঝগড়া তো তখন কি করা যায়? এটা একটা খুব বড় ইস্যু আমার লাইফের। সেটা হচ্ছে আমি না মন খারাপ হলে আমি আর গান গাইতে পারি না। এটা আমি আবিষ্কার করেছি আমার হাজবেন্ডের মানে মন খারাপের গানও না, বকা খেয়ে আমি এটা আবিষ্কার করেছি। যখন দেখেছি যে শোয়ের আগে কোনোদিন বকা খেয়েছি, ওদিন মন খারাপ হয়ে যায়, তখন মন খারাপের গান তো দূরের কথা, মানে আমি একটা আমার ভয়েস থেকে আওয়াজ আসাই খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, তো আমি মানে খুব কম চেষ্টা করি যে আমি বাসা থেকেই পোস্ট ওয়ার্ক করে যাই, যে আমি প্রি ওয়ার্ক করে যাই, যে আমি শোতে কি গান গাবো সেটা তার কাছ থেকে সাজিয়ে নেওয়া, এই কাজগুলো আমি বাসা থেকে করে যাই। কারণ আমি ভেন্যুতে পৌঁছানোর পরে আমি তার সাথে পারতপক্ষে একটু কম কথা বলি, কারণ তার মাথায় অনেক ধরনের ঝামেলা থাকে, সাউন্ডটা কেমন হবে, মিউজিশিয়ানরা কি বাজাবে, সবকিছু যেহেতু সে ডিল করছে। সো হুট করে যদি একটু জোরে কথা বলে ফেলে, এই তুমি এটা কেন করলে, এই টোনেও যদি কথা বলে, তখন আমার আর ভাল লাগবে না, তখন আমার পারফরমেন্সটা সুন্দর হবে না। হ্যাঁ, কিছু কিছু বিষয় তো আসলে ঘটেই যেটা আমাদের মন খারাপ হয় বা কলহটা হয়, কিন্তু এত বছরে না আমরা দুজনেই শিখে গেছি যে কিভাবে দুজনকে ডিল করতে হবে। হ্যাঁ, মানে যেন আপনি আপনার পারফরমেন্সটা সুন্দর করে করেন, এট দ্য সেম টাইম সেও যেন কোনো হ্যাসেল ছাড়া আসলে তার দায়িত্বটা পালন করতে পারে, এই জিনিসটা মেইনটেইন করেন। আলমগীর ভাই কিন্তু মানে অ্যাকচুয়ালি বলার জন্য বলছেন, বাট আলমগীর ভাই কিন্তু বেস্ট সুইট। আমার কাছে মনে হয় যে সেও হয়তো বা আরো ম্যাচিউরলি এই বিষয়গুলোকে ডিল করে সেই সাথে। আচ্ছা, আমাদের বাঙালি মেয়েদেরকে সবসময় একটা জিনিস আমি বলবো অনেকটা চাপিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে সুপার ওয়েমেন হতে হবে। ওয়ার্কিং ওয়েমেন যারা হবে তাদেরকে সুপার ওয়েমেন হতে হবে, পারফেক্ট হতে হবে, প্রপার ব্যালেন্স থাকতে হবে কাজে। সো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আপনি পরিবার, বেশ সুইট এবং বেশ মিষ্টি একটা সন্তান আছে আপনাদের পায়রা,
খুবই মিষ্টি মাঝামাঝি অন্যরকম একটা অ্যাটাচমেন্ট বেশ আগে থেকেই। সো মনে হয় যে প্রপার ব্যালেন্সটা করতে পারছেন, বা এই যে সুপার ওমেন ট্যাগটা লাগিয়ে দেয় সেটা প্রপারলি ফুলফিল করতে পারছেন? সুপার উইমেন আসলে একটা মানুষ হতে পারে না যদি তার আশপাশের মানুষগুলো তাকে Helpful ওইভাবে না, করে helpful না হয়। হ্যাঁ হেল্প না করে, হেল্পফুল যদি না হয় তাহলে একা একা কখনো সুপার উইমেন হওয়া যায় না। তো আমি মনে করি যে এটা অটো ব্যালেন্সড হয়ে যায়, এবং যখন আপনি কোনো কিছুর জন্য অ্যাপ্রিসিয়েটেড হবেন তখন কিন্তু আপনার নিজে থেকে ইচ্ছে করবে যে আমি তাহলে একটু সুপার Inspiration-টা উইমেন বাড়ে। হয়ে দেখাই। হ্যাঁ, ধরেন আপনি আজকে আসছেন প্রোগ্রামটাতে, সো আপনাকে বাসা থেকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, ইন্সপায়ার করছে যে মেয়েটা কত কাজ করছে একসাথে, তখন আপনারও ভালো লাগবে, তখন আপনার মনে হবে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাসায় কে কি খাবে বা কে কি করবে সেটাও আমি একটু অর্গানাইজ করে দিয়ে আসি। সো এই ব্যাপারগুলো আসলে ছোট ছোট কেয়ারগুলোই কিন্তু আবার সেটাকে ব্যাক করতে হেল্প করে, তাই না? Right. আমাকে আমার আশপাশের মানুষগুলো খুব ভালোবাসে বলে আমার মনে হয় যে আমিও চেষ্টা করি যে একটু সুপার উইমেন হওয়ার চেষ্টা আমি করি। আচ্ছা, চেষ্টাটা থাকে। আচ্ছা, পায়রার অ্যাটাচমেন্ট কার সঙ্গে বেশি? বাবার সাথে বেশি। আচ্ছা, মানে অবভিয়াস মেয়েদের বাবার সাথে এমনিতেও অ্যাটাচমেন্ট থাকে, বাট তারপর আমার কাছে মনে হয় যে পায়রাকে ভাইয়া বেশি সময় দেওয়ার চেষ্টা করে, যেহেতু অ্যাজ আপনি অনেক বেশি বিজি থাকেন সব কিছু। হ্যাঁ, আমরা দুজনেই সুইচ করে করে আসলে চেষ্টা করি। মাঝে মাঝে আমার মেয়ে বলে যে আমরা তো বেস্ট ফ্রেন্ডস তিনজন, বুঝি ও একটু ডিপ্লোম্যাটিক হয় যে আমি তো দুজনকেই বেশি ভালোবাসি, কিন্তু আবার ওদের বাবা মেয়ের অ্যাটাচমেন্ট দেখলে আমি বুঝি যে না ঠিক আছে ও ওখানে বাবার একটু সাথে একটু বেশি অ্যাটাচড, এই আর কি। তবে সুইট, সবকিছুই খুব সুইট, ভালোই লাগে আসলে। এবং আমরা যদি আপনার কি বলে সোশ্যাল মিডিয়াও দেখি, সোশ্যাল মিডিয়া নাও দেখি, এমনিতেও যদি জানি, সেখানে কিন্তু দেখি যে আপনার ফুল ফ্যামিলিটা বেশ, আপনি ব্লেসড আলহামদুলিল্লাহ যে বেশ আপনাকে সাপোর্ট করে সেই দিক দিয়ে। আচ্ছা, এবার একটু বিউটি রিলেটেড কথাবার্তায় আসি। বলছিলাম কিছুক্ষণ আগে যে সিঙ্গার যখন অনেক বেশি বিউটিফুল হয় তখন সে মডেলিং এর কাজও প্রপারলি করতে পারে, এবং সেই সাথে ট্যালেন্ট তো আছেই। আচ্ছা, সিঙ্গারদের আমার একটা ধারণা ছিল আগে, আর কি অনেক আগে মনে করতাম যে আচ্ছা সিঙ্গারদের আর মানে আউটলুকটা দিয়ে কি হবে, তো গান গাবে, গলা দিয়ে গান গাবে, এবং অনেকেই বলে যে না না বেশি করে খাওয়া দাওয়া করতে হবে, ওদের গান গাওয়ার জন্য জোর পাওয়া যায় না। নিজেকে কিভাবে মেইনটেইন করে রেখেছেন? আমরা জানি যে আপনি কিন্তু বেশ ফুডিও, আপনি খেতে ভালোবাসেন, এবং আলমগীর ভাই তো চমৎকার রান্না করে, ওটা তো আমরা সবাই জানি। সো এত স্পয়লিং এর মধ্যেও কিভাবে নিজেকে ধরে রেখেছেন? হ্যাঁ, আমি আসলে খুব স্পয়েলড, আমি খেতে খুব পছন্দ করি, আর আমার কাছে মনে হয় যে মানে আমি খাওয়ার জন্য বাঁচি। সো এটা এটা আসলে তারপরও আমার একটা দায়বদ্ধতার জায়গা এখন তৈরি হয়েছে যে হ্যাঁ আমাকে এখন ভালো কাজ প্রডিউস করতে হবে, মানুষের সামনে ভালো প্রেজেন্টেশন দিতে হবে, আর সেটার জন্য যেহেতু একটা সময় শুধু অডিওর যুগ ছিল, যে আমরা শুধু সাউন্ডটা শুনতাম যেটা আপনি বললেন, এখন কিন্তু আমাদের সবার হাতে ডিভাইস আছে, আমরা এই একের পর এক স্ক্রল করে রিলস দেখছি, তাও বেশি সময় না, 30 সেকেন্ডসের বেশি কিন্তু আমরা দেখতে চাই না, অস্থির হয়ে গিয়েছি। সো এই অস্থির সময় এসে যদি নিজেকে একটুখানি মেইনটেইন নাই করি তাহলে বিষয়টা একেবারে বেমানান হয়ে যায়। আর আজকের প্রোগ্রামটাই হচ্ছে লাইফ অ্যান্ড বিউটি, রাইট? বাট আমার কাছে এটা হচ্ছে লাইফ অ্যান্ড লাইফ, কারণ লাইফটাই হচ্ছে বিউটিফুল। সো যদি আপনি ওইভাবে করে চিন্তা করেন যে আমার জীবনটা খুব সুন্দর, বা ভেতর থেকে ওটা ফিল করেন, আপনার মধ্যে যদি ডিপ্রেশন না থাকে কোনো, তাহলে অটোমেটিক্যালি আপনি বিউটিফুল না, থাকবেন। কিন্তু এটা কি আসলে সম্ভব? যেটা বলছিলাম আমি, যে এখন যেহেতু আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া বেস হয়ে গেছে, অলমোস্ট এভরিথিং কিন্তু আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা সেটা অনলাইন করছি, যে কোনো একটা ইনফরমেশনস লাগলে সেটাও আমরা অনলাইনে দেখছি, এবং যেহেতু অনেক যাদের বেশি বিজি লাইফ তাদেরকে তো আরো বেশি কানেক্টেড থাকতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যদি এখন দেখি পজিটিভের থেকে নেগেটিভিটি অনেক বেশি। সেই জায়গা থেকে শিল্পীদের সবসময় একটা প্রপার এনভায়রনমেন্ট দরকার হয়, না হয় কিন্তু ওই শিল্পটা প্রপারলি আসে না। সো এই যে একটা টক্সিসিটি, একটা নেগেটিভিটি আমাদের সবসময় চারপাশে ইয়ে করছে, এবং বেশ অস্থির একটা সময় আমরা পার করছি। নিজেকে, নিজের মেন্টালিটিটাকে আসলে কিভাবে ভালো রাখেন? আমার তো মনে হয় আমি অনেক সুখী একজন মানুষ, আমার ঘুম হয় রাতে ঠিক মতো। হ্যাঁ, মানে আমাকে যদি কেউ বলে যে এখন ঘুমায় যেতে হবে, 2 মিনিট সময় দিলে আমি 1 মিনিটের মধ্যে ঘুমায় যাব। মাশাআল্লাহ। আমি যখন প্রোগ্রামে যাই তখন হচ্ছে আমি গাড়িতে ওঠার সাথে সাথেই গাড়ি স্টার্ট হয়ে যায়, আমি ঘুমায় যাই, মানে আমার লাইফে কোনো টেনশন নাই আসলে। এটার পেছনে কারণ হচ্ছে টেনশন করার মতো যদি কোনো জিনিস আসেও, তাহলে আমি টেনশন করে তো আর একটু সলভ করতে পারবো না।
সো আমি সবকিছু একটু পজিটিভলি নেই। দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতেও এখন কিন্তু মানুষ ভালো জিনিসের পাশাপাশি একটা ব্যাড কমেন্ট করার জন্য অনেক 20% মানুষ বসে থাকে। সো আমি ওই কমেন্টটাকে যদি পজিটিভলি না নেই যে ও আমাকে কি বলতে চাচ্ছে, উনি নিশ্চয়ই আমার ভালো, আমি যাতে এটা ইমপ্রুভ করি, এটা ভালো করি, সেটার জন্যই বলতে চাচ্ছে। সো একটু পজিটিভ থাকলে আমার মনে হয় যে সবকিছুই সুন্দর, একটু ইজি হয়ে যায়। আচ্ছা, আর এই তো মোটামুটি সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য যা যা প্রয়োজন তার সবই আপনার আছে। ঘুমটাও ভালো হয় বলছেন, আমি জেলাস ফিল করছি। আচ্ছা, যখন স্টেজ করেন, স্টেজের জায়গাটা সব শিল্পীরাই মোর অর লেস বেশ এনজয় করে। তো কোন কোন গানের, আপনার অনেক সিগনিফিক্যান্ট গান আছে, তো কোন কোন গানের রিকোয়েস্টটা বেশি পান? আসলে দেখা গেছে যে আমি যেহেতু রিয়ালিটি শো থেকে এসেছি, ওখানে আমাকে অনেক রকমের গান করতে হয়েছে। আবার ছোটবেলায় যখন আমি গান শুরু করেছি তখন আমি গান শুনে শুনেই কিন্তু প্রথম গান শিখেছি। তো আমার ওই যেই ওল্ড ইজ গোল্ড বলি না আমরা, ওই গোল্ডেন সংসগুলোর প্রতি আমার একটু ফ্যাসিনেশন বেশি। এবং আপনার গলায় বেশ ভালো যায়, বেশ সুন্দরভাবে যায়। মৌলিক গানের পাশাপাশি কিন্তু করি কি, যেটা একটা দুইটা করে কভার সং করি, কারণ ওই গানগুলোর প্রতি আমার ভালোবাসা কাজ করে। এবং আরেকটা জিনিস আমরা জানি, শ্রেয়া ঘোষালের যদি কোনো নতুন গান আসে সেইটা কভার করার জন্য আপনি মুখিয়ে থাকেন যে কতক্ষণ আপনি সেটা কভার করবেন। আমার কাছে ভালো লাগে, এবং আমি এরকম অনেক গান আছে যেগুলো আমি কভার করেছি কিন্তু রিলিজ করা হয়নি। আমি ওগুলো কভার করে নিজের কাছেই রাখি বা একদমই ভালোবাসা থেকে গাই গানগুলো। আর দেখা গেছে আমার শুরুটা হয়েছে শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের, তার সাথে কাজ করে এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সো তার কাছে কিন্তু আমি ওনার ফিল্মের গানগুলোর পটভূমি, গল্প কিভাবে শুরু হয়েছে, গানগুলো রেকর্ড হয়েছে কিভাবে, এই গল্পগুলো শুনেছি। এইগুলো থেকে আসলে আমি ইন্সপায়ার্ড যে ওই গানগুলো করি, এবং এই গানগুলো আমার মনে হয় অনেক মানুষ নিয়েছে, স্টেজে গেলে এই গানগুলোর রিকোয়েস্ট পাই অনেক বেশি। হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম যে মানে এমন না যে আপনি ওই জেনারেশনের মানুষজনের পছন্দের গান গান বলেই আসে, আমরাও কিন্তু শুনতে চাই। মানে আমরাও যদি কখনো শুনতে চাই, আমি তো স্পেশালি বলবো যে আমি গজল বেশ আপনার কণ্ঠে শুনতে ভালোবাসি, এবং ওই টাইপের গানগুলো আমার কাছে বেশ ভালো লাগে, মনে হয় যে আপনার গলাতেই সেগুলো মানাচ্ছে। তো এই যে সব ধরনের গান একটা দেওয়ার প্রবণতা, এবং যেটা আপনি বলছেন যে জেনজি থেকে স্টার্ট করে একদম আগে পর্যন্ত যারা আছে সবার জন্য কাজ করার একটা ইচ্ছা সবসময় থাকে, এবং সেটাই কিন্তু আপনি করে যাচ্ছেন। আচ্ছা, আমরা একটু র‍্যাপিড ফায়ারও বলবো না, একটু ডিটেইলও আনসার দিতে পারেন। এবার বিপদে ফেলবে আমাকে? না, সেটা বোধহয় ফেলবো না, মানে বিপদে ফেলার ইচ্ছা খুব একটা নাই এখন এই মুহূর্তে, কিন্তু তারপরেও কিছু জিনিস যেটা হয়তো অনেকেই জানে, তবু আমাদের দর্শকদের জন্য আরেকবার জানতে চাইছি। আচ্ছা, আমার মনে হয় এটার উত্তর আমি জানি, তবু আমাদের দর্শকদের জন্য জানতে চাই, সেটা হচ্ছে স্টেজ না স্টুডিও? স্টেজ। আচ্ছা, এটার আনসারও আমি জানি, তারপরেও জানতে চাই, সেটা হচ্ছে যে সকাল ভালো লাগে না রাত? আমার রাত ভালো লাগে অবশ্যই, এবং মনে হয় না যে যত রাত হয় তত বেশি রিচার্জ হয়ে যায়? একদম তাই, একদম এভাবেই ট্রেনিং হয়ে গেছে আসলে। খাবার বলছিলাম, খাবার খেতে আপনি বেশ ভালোবাসেন, বাট কোন ধরনের কুজিন আসলে বেশি ভালো লাগে? আমার টার্কিশ ফুড খুব বেশি ভালো লাগে। টার্কিশ ফুড, এটা কি সামহাও আলমগীর ভাই ওই টাইপের আরাবিয়ান কাপস এন্ড অল? হ্যাঁ, ও আরাবিয়ান ফুড অনেক মজা করে রান্না করে, রাইট। সেখানে কি মানে সেখানে যদি আমরা বলি যে অপশন যদি দেওয়া হয় যে রেস্টুরেন্টের খাবার না হাজবেন্ডের হাতে রান্না? একদম বাসার খাবার। হাজবেন্ডের রান্না হচ্ছে মোস্ট ফেভারিট, তারপরও আমি বাইরে গেলে পারতপক্ষে আমি খাই না, কারণ আমার বাসার খাবার হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, জীবনে পাওয়া ভাইয়ার কাছ থেকে সবথেকে বড় সারপ্রাইজ? সবথেকে বড় সারপ্রাইজ হচ্ছে আমার মেয়ে। সবথেকে বড় সারপ্রাইজ। আচ্ছা, চা ভালোবাসেন না কফি? কফি, ব্ল্যাক কফি। যদিও শিল্পীরা তো চায়ের প্রতি একটু বেশি, শিল্পীদের অ্যাডিকশন থাকে, তারপরেও চা খাওয়ার অভ্যাসটা আসলে ছোটবেলা থেকে হয়নি, কারণ বাবা মা যখন চা খেতেন তখন আমাকে চা খেতে দিতেন না, বলে বড় হও না, বড় হও তারপরে চা খাবে। করেই আমার মনে হয় যে আমাদের মতন জেনারেশনের সাথেই করতে পেরেছে, এরপরে জেনারেশন সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এখন তো পায়রা কি কফি খায় নাকি? পায়রা চাও খায়, সামটাইমস ও ব্ল্যাক কফি খায় আমার সাথে, আমাকে বলে ইটস ইয়ামি। তুমি কিভাবে খাচ্ছো ইটস ইয়ামি কেমনে? আমাদের তো অনেক সময় লেগেছে এটা। তখন আমাকে বলে না, আমি তো ডার্ক চকলেট পছন্দ করি, দ্যাটস ওয়াই আমার কাছে কফি ভালো লাগে। ও আচ্ছা, আই রিমেম্বার পায়রার একটা রিলস আমি দেখেছিলাম। ইফ ইউ আর জেলাস, রাইট? ও মাই গড, এগুলো কোথা থেকে শিখে? আমি জানি না আসলে, এটা আমার মনে হয় যে এটা আমাকে অনেকেই বলেছে যে ও নিজের অজান্তেই কিন্তু একটা খুব মোটিভেশনাল কথা বলেছে, সেটা হচ্ছে ইফ ইউ আর জেলাস দেন আই এম হ্যাপি। সো এটাকে আমি আমার জীবনের মোটো হিসেবে নেই, কারণ তুমি জেলাস হলে আমি কষ্ট পাচ্ছি না, না আমি হ্যাপি, মানে তুমি জেলাস হচ্ছ মানে আমি ভালো কিছু করছি, রাইট? এবং সেটা চকলেট নিয়ে বেস্ট ছিল সেটা। আচ্ছা,
যদিও আপনি বলছিলাম যে আপনার লাইফটা বেশ আলহামদুলিল্লাহ অনেক ইজি হয়ে গেছে ফ্যামিলি মেম্বারসদের জন্য, বাট তারপরেও থাকে না একটা কোথাও না কোথাও একটা ভয় কাজ করে যে কোনো কিছু নেই। তো জীবনের সব থেকে বড় ভয়টা কি? জীবনের সবচেয়ে বড় ভয়টা হচ্ছে কি, এই যে আমি বলি যে আমি আমার লাইফে যা ঘটে ভালো ঘটে, এত হ্যাপি আমি মাশাল্লাহ, তারপর আমার আমার ফ্যামিলি মেম্বার্সরা এত ভালো, আমি সব দিক দিয়ে খুব ব্লেসড। তো এই কন্টিনিউটিটা যেন থাকে, মানে আমার লাইফটা যদি এভারেজ হয় তাহলে এভারেজই যেন থাকে, ডাউনওয়ার্ড যেন না যায়। যদি কখনো এটা আপগ্রেড হয় তাহলে তো খুবই ভালো, বাট আমি চাই না, আমি চাই যে এভারেজই থাকুক সব, মানে যেইভাবে আছেন, যে ভালোবাসাটা পাচ্ছেন এটা কন্টিনিউ থাকলে একটু একটু আপ ডাউন যেন না হয়। আচ্ছা, বড় শক্তি কি? বড় শক্তি হচ্ছে আমার অডিয়েন্সের ভালোবাসা। অডিয়েন্সের ভালোবাসা অবশ্যই শিল্পীদের জন্য তো এটাই। আর ধরেন একটা ইচ্ছে যেটা এখনো অপূর্ণ রয়েছে, কিন্তু মনে হয় যে এটা যদি হয় তাহলে অলমোস্ট আপনার জীবনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমার আর কোনো ইচ্ছাই নাই। আমি কখনো, ওই যে বললাম, আমি কোনো কিছু প্ল্যান করি নাই, যেহেতু প্ল্যান না করে এত ভালো কিছু এসছে, সো ডেফিনেটলি ভালো কিছুই আসুক। কিন্তু একটা কথা আছে না, সবাই বলে যে খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। তো এখন একটা লোভ, হ্যাঁ এখন একটা লোভ কিন্তু আমার মধ্যে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে যে আমাকে এত মানুষ ভালোবাসছেন, আমার অডিয়েন্স হয়েছে, এটা যেন মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন গানটা গাইতে পারি, কারণ গানের জন্যই তো তারা আমাকে ভালোবাসেন। সো আমি যেন কখনো এমন দিন না আসে আমি ঠান্ডা লেগে গেলে খুব কষ্ট পাই যে আমি তো গান গাইতে পাচ্ছি না। সো আমি যেন আমার কাছে কেন যেন মনে হয় শিল্পীদের মধ্যে একটু ঘন ঘনই ঠান্ডা লাগে। গলাটা মেইনটেইন করার জন্য কি করেন? আইস খাই। আইস মানে আরো বেশি ভেঙে তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যায়? না, আমার আইস খেলে গলা ভাঙে না। সবাই এটাই বলে যে তুমি গান গাও বাট তুমি আইস খাও কেন? তো হচ্ছে আমার শুধুমাত্র গলা ভাঙে পেঁয়াজ খেলে আর আঙ্গুর খেলে। তো আমি আইসকে সেটাকে রিপেয়ার করি, আমি ওই দুটোকে অ্যাভয়েড করি। বাট আইস হচ্ছে, আইস না খেলে আমার মনে হয় যে ওইটা আমার টেম্পারেচারের সাথে ওটাই যায়। আমি শীতকাল অনেক পছন্দ করি, ব্যালেন্স করার জন্য ওইটা খেতে হবে। লাস্ট কোশ্চেন, নিজের কোন অভ্যাসটা বদলাতে চান? নিজের আমি অনেক মানে একগুঁয়ে বলে না, মানে একটু ঘাট তেরা টাইপের, মানে আমি নিজে যেটা ভালো বুঝি সেটাই করি। আমি মানুষের অ্যাডভাইস একটু কম নেই, এটা আমার চেঞ্জ করা উচিত। যে আমার মনে হয় যে সবার সাজেশনসটা নেওয়া উচিত, এবং কেউ কিছু পজিটিভ, হ্যাঁ কেউ কিছু বললে বা বড়রা কিছু বললে সেটা নিয়ে চিন্তা করা উচিত। মানে আমি যেটা বুঝলাম এটাই ভালো হইলো এটা না, আসলে এটা থেকে বের হয়ে আসা উচিত। অবশ্যই তাই। অনেক ধন্যবাদ। আমরা একদম আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু গানের মানুষটাকে আসলে এত অল্প গান শুনলে তো ভালো লাগে না। আমার তো আরো অনেক গান গাইতে শুনতে ইচ্ছে করছিল আপনার কাছ থেকে, আপনি গাইবেন, আমি শুনবো। আপনার বেশ কয়েকটা গান আমার অনেক ফেভারিট। আচ্ছা যাই হোক, প্লেব্যাকটা সঙ্গীত শিল্পীদের বেশ পছন্দের, ভালো লাগার একটা জায়গা। আপনার প্লেব্যাকের গান আমরা শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো এবং আমরা ধীরে ধীরে গানটি শুনবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু থ্যাংক ইউ জানাতে চাই, সেটা হচ্ছে আমরা যখন ডক্টরের কাছে যাই বা কোনো বিউটিফিকেশনের জন্য কারো কাছে যাই, তখন আমরা দেখি যে যিনি ডক্টর তিনি সুন্দর কিনা, তার মানে আমাদেরও বিউটিফাই হবে। হ্যাঁ, তো সেই রকমই আজকের এই লাইফ অ্যান্ড বিউটি এই প্রোগ্রামটা যার, তিনি কিন্তু অনেক সুন্দর। আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানাবার জন্য, এবং অবশ্যই আপনি আয়োজনটাকে ওন করছেন, হোস্ট করছেন, এত বিউটিফুলি আমাকে প্রেজেন্ট করেছেন আজকে সবার সামনে, এই জন্য অনেক ধন্যবাদ। আর যারা দেখলেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ এবং বরাবরের মতো অনেক অনেক শুভকামনা রইল। আমরা বিদায় নিয়ে এসে গানটা শুনবো। দর্শক, এখানেই শেষ করছি। নিশ্চয়ই আপনাদের আমাদের আজকের আয়োজন ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে, আবারও নতুন কোনো সাবজেক্ট নিয়ে কথা বলবো নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ এবং শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। ধীরে 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 তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম, ফিরে ফিরে তোর গল্পে আমি কখন যে জড়িয়ে গেলাম। তোরই কথা ভেবে ভেবে দু চোখে রাত হয় ভোর, লেগে থাকে এই মনের শরীরে ভালো লাগা ঘোর। যত দূরে যাবে পথ আমি ছাড়া